হয় আমি থাকবো আর না হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজে খাবার থাকবে। এখানে চাঁদপুর এবং কুমিল্লার এই 2 জায়গার একটা সিন্ডিকেট আছে। ডাকসু নির্বাচনের জন্য আসলে অনেকগুলো প্যানেল হয়েছে, সেই প্যানেলগুলোতে না গিয়ে আপনি স্বতন্ত্রভাবে কেন দাঁড়ালেন? লালান ইউগাইয়ুর হালুনা, আমাদের অবস্থা কখনোই বদলাবে না। ইনলাম নুগাইয়ের আনফুসানা, যদি আমরা নিজেরা না বদলাই, হিয়া সুন্নাতুন ফি কাউনিনা, এটা হচ্ছে পৃথিবীর সুন্নাত, আল্লাহু কদ্দারাহা, আল্লাহ এটা নির্ধারণ করেছেন। আমি বিশ্বাস করি আমার বিশ্ববিদ্যালয়ের কোনো বড় ভাই, কোনো সিনিয়র কখনোই আমাদেরকে পচা তরকারি, পচা মাছ খাওয়াবেন না। দর্শক, স্বাগত জানাচ্ছি মানব জমিনে। আজকে ডাকসু নিয়ে আলাপ করব আমরা। মানব জমিন স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিক জামাল রোহানী। রোহানী, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচন আসলে দীর্ঘদিন পরে ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের একটি আমেজ এসেছে এবং সেই নির্বাচনটি ঘিরে আসলে সবার ভেতরেই আমি দেখেছি কম বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। কোন চিন্তা থেকে আসলে আপনার ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তাটা আসলো? আসলে ডাকসু নির্বাচনে আসা আমার জুনিয়রদের প্রেসারে, জুনিয়রদের অনুরোধে। আমি জুলাই সামনের সারিতে ছিলাম গণমাধ্যম কর্মী হিসেবে, এবং সেই হিসেবে জুনিয়ররা আমাকে যখন অনুরোধ করলো যে ভাই আপনাকে দাঁড়াতেই হবে, আমি তাদের অনুরোধ রাখলাম এবং ভেবে দেখলাম যে আসলে আমার কথা বলার জন্য হলেও আমার নির্বাচনে দাঁড়ানো উচিত। এবং আপনি জানেন আমার নির্বাচনী ইশতেহার একটাই, 1 গোল 1 চ্যালেঞ্জ, ফুড সিকিউরিটি। আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 7 থেকে 8 বছর, আমি এখন মাস্টার্সে শেষ সেমিস্টার। আমি এই যে খাদ্য সমস্যার কারণে, ক্যান্টিনের খাবারের মানের কারণে আমার আসলে আমি আইবিএসও আক্রান্ত হয়েছি এবং আমি অপুষ্টিতেও আক্রান্ত হয়েছি এবং আমাকে দীর্ঘ সময় বাইরেও খেতে হয়েছিল। এটা আমার জন্য একটা বিড়ম্বনার বিষয় ছিল এবং সেই চিন্তায় আমি ডাকসুতে এসেছি। আমার লক্ষ্য, আমার একটাই গোল যে আমি এই ক্যাম্পাসের যে খাবারের মান, যে খাবারের অবস্থা, এটা বদলাবই। এই জন্যই আমার ডাকসুতে আসা। আমি এখন কথা বলছি, সবাইকে সচেতন করছি এবং আমার আহ্বানে অনেকজন সাড়াও দিচ্ছে, সবাই কথা বলছে এই বিষয়টাতে জোর দিয়ে। এবং আমি যদি নির্বাচিত হই, আমি ক্যান্টিনের খাবারের মান বদলাবো। কিভাবে বদলাবো সেটা সামনে আসবো। আপনার কাছে জানতে চাই যে 2019-এর নির্বাচনে তো আপনি, ডাকসু নির্বাচনে তো আপনি তখন ক্যাম্পাসে ছিলেন, কেমন দেখেছেন ডাকসু নির্বাচন? এবং সেখান থেকে যদি এবারের ডাকসু নির্বাচন আমি পার্থক্য করতে বলি, তাহলে কি বলবেন যে এবারের এবং সেবারের ডাকসু নির্বাচনের মধ্যে আসলে তফাৎটা কোথায়? 19 সালের নির্বাচনে আসলে যে ভয়ের পরিবেশ ছিল, নির্বাচনে আসলে হলগুলো তো ছাত্রলীগের দখলে ছিল, হলগুলোতে আসলে সাধারণ শিক্ষার্থীদের থাকার পরিবেশ ছিল না। সাধারণ শিক্ষার্থীদের আসলে যাতে ভোট দিতে তারা না পারে, জন্য কৃত্রিম লাইন তৈরি করা হয়েছিল। আমরা এবার সেগুলো আশঙ্কা করছি না এবং ভোট জালিয়াতির কোনো আশঙ্কা নেই। ক্যাম্পাসে একটা নিরাপদ পরিস্থিতি রয়েছে। আমরা মনে করি যে এবার যোগ্য যে প্রার্থী সেই আবার উঠে আসবে ইনশাল্লাহ। ক্যাম্পাসে সাংবাদিকতা করছেন, সেই সাংবাদিকতা করার পাশাপাশি হঠাৎ করেই আপনার এই যে ডাকসুর একটি সময় চলে আসলো এবং আপনি ডাকসু নির্বাচনে দাঁড়িয়ে গেলেন। আসলে এই জার্নিটা একটু যদি আমাদেরকে বলেন যে আসলে কেমন ছিল? প্রথমে শিক্ষার্থী থেকে সাংবাদিক থেকে এখন ডাকসু নির্বাচন করছেন, এই ট্রান্সফরমেশনটা একটু যদি আমাদেরকে বলেন। আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা হচ্ছে আমার বিসিএস দেওয়ার জন্যই। আসলে আমার ছোটোবেলা থেকেই লক্ষ্য ছিল আমি বিসিএস ক্যাডার হব। তো আমি 18 সালে এসে আসলে ধীরে ধীরে 2-1টা প্রতিবাদ সভা, কোটা আন্দোলনে আমি জড়িয়ে পড়ি। বিশেষ করে যে নুরুল হক নূর, রাশেদ খান, তাদের সাথে প্রতিবাদে, নিপীড়ন বিরোধী আন্দোলনে যোগ দেই এবং 18-19 2 বছর আমি এই আন্দোলনের সাথে ছিলাম। যতদিন নুরুল হক নূররা অরাজনৈতিক ছিলেন ততদিন আমি ওনাদের সাথে ছিলাম। এরপর 20 সালে আমি সাংবাদিকতা শুরু করি, কারণ আমি তখন দেখছিলাম যে আসলে জনতার যে কথা, শিক্ষার্থীদের যে কথা, সেটি আসলে উঠে আসছে না মিডিয়ায়। তো আমি সাংবাদিকতা শুরু করলাম, একাধিক পত্রিকায় কাজ করলাম। এখন আমি একটা পত্রিকায় কান্ট্রি এডিটর হিসেবে দায়িত্বে আছি। আমি চেষ্টা করি জনগণের কথা তুলে আনার জন্য, শিক্ষার্থীদের কথা তুলে আনার জন্য। জুলাই তো আমি ফ্রন্টলাইনে ছিলামই, আমি একজন নিউজরুম এডিটর হিসেবে ছিলাম তখন দায়িত্বে। আমি এরপর মাঠে চলে আসছিলাম গুলির মোকাবেলা, গুলির ভয় উপেক্ষা করে। এবং এখন আমি একজন সাংবাদিক থেকে একজন
প্রতিদ্বন্দ্বী বা বলা যায় যে প্রার্থী নির্বাচন করছি, রাজনীতি করছি বলা যায়, এটাও হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণেই। আসলে সব কিছুই নিউজ করে কথা বলে বদলানো যায় না, অ্যাকশন দরকার আছে, কাজ করা দরকার আছে, এবং আমি কাজ করার জন্যই, অ্যাকশন নেওয়ার জন্যই আমি নির্বাচন করছি। আমি যদি নির্বাচিত হই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খাবারের যে মান, আমি এটা বদলাবই। হয় আমি থাকবো, আর না হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজে খাবার থাকবে। এবং আমার আইডিয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্যান্টিনগুলো আউটসাইডারদের দ্বারা পরিচালিত হচ্ছে, বহিরাগত মালিকদের দ্বারা পরিচালিত হচ্ছে, এটা আমি বদলাবো ইনশাল্লাহ। এখানে বিশ্ববিদ্যালয়ের যারা সাবেক শিক্ষার্থী, যাদের মধ্যে আগ্রহ রয়েছে, যারা ক্যান্টিন পরিচালনা করতে চান, তাদের হাতে এই বিশ্ববিদ্যালয়ের এই ক্যান্টিনগুলো যাতে তুলে দেওয়া হয়, সেই বিষয়ে আমি কাজ করব। এবং আমি মনে করি তাদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের যে ক্যান্টিন, সেগুলো বিশ্বমানের হবে, বিশ্ববিদ্যালয়ের মানের হবে, এবং সেখানে ক্যান্টিন আধুনিকায়ন হবে। এবং ক্যান্টিন আধুনিকায়ন হলে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে, তারাও সেখানে চাকরি করার আগ্রহ প্রকাশ করবে, এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। একটা গ্রামের লোক নিয়ে এসে তাকে কোনোভাবে আমরা এখানে দোকান কিংবা ক্যান্টিনে দায়িত্ব দিতে পারি না। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে যারা বিজনেস করতে চায়, যারা উদ্যোক্তা হতে চায়, তাদেরই এখানে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খাবারের মান, এটা আমি বদলাবই ইনশাল্লাহ। এবং আমি বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে চিনে, এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরাই এখানে যারা নির্বাচিত হবে, স্বতন্ত্র থেকে হোক, পার্টি থেকে হোক, প্যানেল থেকে হোক, সবাই আমাকে হেল্প করবে, আমি বিশ্বাস করি। এতগুলো সমস্যা থাকতে, এতগুলো টপিক থাকতে আপনি খাদ্য নিরাপত্তার মতো একটি জটিল একটি বিষয় বেছে নিলেন। আসলে খাদ্য যে ক্যাফেটেরিয়া ক্যান্টিনগুলো রয়েছে, সেই ক্যান্টিনগুলোতে তো একটা কালচার আছে যে বাইরের একজন কন্ট্রাক্টরকে দিয়ে সেই ক্যাফেটেরিয়া বা ক্যান্টিন চালানো হচ্ছে। এই দীর্ঘদিনের এই কালচারটা আসলে বিগত 16 বছরেও হয়তো এই কালচারটা আরও বেশি দানা বেঁধে নিয়ে উঠেছে আর কি। তাহলে এই জায়গাটা থেকে পরিবর্তনটা আসলে টেকনিক্যালি কিভাবে সম্ভব? এটা হচ্ছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোর মালিকানা কাদের হাতে, এই বিষয়ে আমি জানার চেষ্টা করছি। এই বিষয়ে জানার চেষ্টা করে দেখলাম যে আসলে এখানে চাঁদপুর এবং কুমিল্লার এই দুই জায়গার একটা সিন্ডিকেট আছে। ঘুরে ফিরে চাঁদপুরের একটা লোক যদি তার খাবারের মান খারাপ হয়, তাকে বের করে দিলে সে তার ভাতিজাকে বসায়, তার ভাতিজাকে বের করে দিলে সে তার ভাগিনাকে বসায়। ঘুরে ফিরে ওই আগের লোকগুলোই থেকে যাচ্ছে। এবং তাদের যে রুচি, তাদের যে মানে খাদ্য অভ্যাস, খাদ্য চয়েস, এটা আমাদের সাথে যায় না। আমাদের খাদ্য রুচি আলাদা, এবং আমাদের যে পুষ্টি প্রয়োজন, এটা তাদের পক্ষে বোঝা সম্ভব না। তারা বুঝবে তাদের বিজনেস পলিসি। এবং আমি এতটুকুও জানি, বিশ্ববিদ্যালয়ে দোকান পরিচালনা করেও ঢাকায় অনেকের বাড়ি গাড়ি আছে, অনেকের প্রাইভেট কারও আছে, আমি জানি। এবং এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমার এই জার্নিটা আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্যাম্পাস ক্যাফেটেরিয়া তুলে দিতে চাই। আপনি জানেন এই যে বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো চায়ের দোকান আছে, একটা চায়ের দোকানের চাও কিন্তু ভালো না এবং মানসম্মত না, এবং আপনি মনে হবে যে আপনার চা খাওয়ার পর যে টাকাটা নষ্ট হলো। সাম্প্রতিক সময়ে আমার এক ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের, সে গণ চাতন্ত্র নামে একটা চায়ের দোকান দিয়েছে, এবং ওই চায়ের দোকানের চা সবার দ্বারা প্রশংসিত হচ্ছে। এবং আমি গতকালও 2-3 কাপ চা খাইছি, এবং আমি তার এই দোকান দেখে আমি আমার যে আইডিয়া, সে আইডিয়া নিয়ে কাজ করতে আরও বেশি প্রেরণা পেয়েছি। আমি মনে করি যে তাকেও যদি কোনো একটা ক্যান্টিনের দায়িত্ব দেওয়া হয়, সেই ক্যান্টিনটাই চায়ের দোকানের মতোই আধুনিক করবে, বিশ্বমানের করবে, এবং বিশ্ববিদ্যালয়ের মানের করবে। ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া বা খাবারের মান যদি আমরা বলি, তাহলে এইটা নিয়ে আসলে সব জায়গায় একটা সমালোচনা থেকেই যায়। তাহলে আসলে এটা একটা বিশাল বড় একটা ইস্যু একটা ক্যাম্পাসের জন্য। আসলে এইটা কতটা সম্ভব হবে আপনার জন্য, এটা কতটুকু সমাধানের পথে নিয়ে আসা সম্ভব হবে? প্রথমত হচ্ছে, আমি আপনাকে কোরআনের একটা আয়াত বলি। আমি আরবির ছাত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা মা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ওই জাতির, ওই জনগোষ্ঠীর অবস্থা কখনোই বদলান না যদি তারা নিজেরা না বদলায়। এটি একটি গানও আছে আরবিতে, যে লা লান ইউগাইয়ির হালুনা, আমাদের অবস্থা কখনোই বদলাবে না। ইনলাম নুগাইয়ির আনফুসানা, যদি আমরা নিজেরা না বদলাই। হিয়া সুন্নাতুন ফি কাউনিনা, এটা হচ্ছে পৃথিবীর সুন্নাত। আল্লাহু কদ্দারাহা, আল্লাহ এটা নির্ধারণ করেছেন। এখন আমি হচ্ছে একজন ভুক্তভোগী। এই ক্যাম্পাসের খাবার খেয়ে আমার আইবিএস হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, আমার মানে শরীরের যে শক্তি
এটি আমি অনেক সময় হারিয়ে ফেলছি এবং আমি ক্লাসে অমনোযোগী হয়েছি, আমার রেজাল্ট খারাপ হয়েছে এবং আমি নানাভাবে আমার যে প্রোডাক্টিভিটি সেটি আমি মানে গেইন করার পরিবর্তে আমি লস করেছি। এবং এখান থেকে আমি যদি না বদলাই, এবং জাতি বিনির্মাণ কি? জাতি বিনির্মাণ হচ্ছে আপনি যে সমস্যা ফেস করেছেন আগামী প্রজন্ম যাতে সেই সমস্যায় না পড়ে সেই চেষ্টা। এই নির্বাচনটা আমার জন্য হচ্ছে জাতি বিনির্মাণ একটা প্রচেষ্টা। আমি যদি নির্বাচনে ব্যর্থ হই আমি মনে করি যে আমি সফল হব, কারণ আমি কথা বলা শুরু করছি, পরিবর্তন আসবে। ডাকসু নির্বাচনের জন্য আসলে অনেকগুলো প্যানেল হয়েছে, সেই প্যানেলগুলোতে না গিয়ে আপনি স্বতন্ত্রভাবে কেন দাঁড়ালেন? দুই একটা প্যানেল বাদে প্রায় সবগুলো প্যানেল থেকেই ডাকা হয়েছিল এবং প্যানেলে আছে এমন ভাই ব্রাদারদের, ছোট জুনিয়রদের আহ্বানে কিন্তু আমি নির্বাচনে আসছি। তো আমি প্যানেলে যাচ্ছি না, আসলে আমি মনে করি যে সবার কাছে আমার বার্তাটা যাতে যায়, কেউ যাতে আমাকে পর না করে, সবাই যাতে আমাকে আপন মনে করে এবং আমি যে কথা বলছি এই কথায় যাতে কারোর বিরক্তি এবং কারো সন্দেহ সৃষ্টি না হয়, এই জন্য আমি কোনো প্যানেলে যাচ্ছি না। আমি চাই যে আমার কথাটা সবার কানে যাক এবং একদিন পরিবর্তন আসবেই। একটু ডাকসু নির্বাচনের বিষয়ে আসতে চাই। ডাকসু নির্বাচনের প্যানেলগুলোর ভিতরে ৭১ নিয়ে, ২৪ নিয়ে অনেক বিভেদ রয়েছে, অনেক বিভাজন রয়েছে। আমরা ২৪-এর গণ অভ্যুত্থানে সবাইকে আসলে একটা কমন গ্রাউন্ডে এসে আমরা দেখেছি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন করেছে। সেই জায়গা থেকে এই বিভাজনটা কি আসলে এখন খুব স্বাভাবিকভাবেই দেখছেন, নাকি এটা রাজনৈতিক বৈচিত্র্য, নাকি এটা কোনো বিভাজনের দিকে যাচ্ছে আসলে ছাত্র রাজনীতি? আমি আসলে ওই দিকে ফোকাস করছি না, ওই বিষয় জানারও চেষ্টা করছি না। আমি মনে করি যে আগে আমাদের বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য বিশ্ববিদ্যালয়ে যে খাবার এটা আগে বদলাইতে হবে। আপনাকে আরেকটা বিষয় বলি, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে যে পাত্রে খাবার পরিবেশন করা হয়, আই ক্যান চ্যালেঞ্জ যে এই পাত্র যারা ভিক্ষা করে তাদের পাত্রের চাইতেও ভালো না, এবং তারাও আরেকটু পরিষ্কার, আরেকটু চকচকে পাত্রে ভিক্ষা করে। এত বাজে পাত্রে খাবার পরিবেশন করা হয় এবং তরকারি পরিবেশনের সময় আঙ্গুল চুবানো হয় এবং যারা বাবুর্চি তাদের অবস্থা যাচ্ছে তাই। এবং এটি আমার মেইন গোল, আমি এদিকে ফোকাস করছি এবং এটাই আমার লক্ষ্য যে আগে আমাদের বাঁচতে হবে, আগে আমাদের সতেজ খাবার, সুস্থ খাবার প্রয়োজন। আমি আরেকটা কথা বলি যে আমি বলছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা সাবেক ছাত্র তাদের দ্বারাই ক্যান্টিন পরিচালনা করতে হবে। এটা এই জন্য বলছি কারণ আমি বিশ্বাস করি আমার বিশ্ববিদ্যালয়ের কোনো বড় ভাই, কোনো সিনিয়র কখনোই আমাদেরকে পচা তরকারি, পচা মাছ খাওয়াবেন না, এটা বিশ্বাস করাই যায়। কিন্তু একজন আউটসাইডার, একজন গ্রামের লোক এসে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন পরিচালনা করেন, আমি তাকে বিশ্বাস করব কিভাবে? এই জন্য হচ্ছে আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে বড় ভাই আছেন, যারা আগ্রহী, তাদের মাধ্যমে এই পরিবর্তনটা নিয়ে আসতে হবে। আরও একটু ছোট একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নির্বাচন তো করবেন, আসলে নির্বাচনে ফলাফল হবে, নির্বাচন কমিশন সম্পর্কেও আসলে অনেকের সন্দেহ রয়েছে। ছাত্রদল বলছে তারা সন্দেহের চোখে দেখছে, বাকছাস বলছে তারা সন্দেহের চোখে দেখছে যে কারো পক্ষপাতিত্ব করছে কিনা। সেই ক্ষেত্রে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে বলে মনে করছেন? আমি মনে করি যে নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে ইনশাআল্লাহ। আমাদের প্রশ্ন শেষ। প্রশ্নের বাহিরে যদি আপনি আপনার দর্শকদের বা আপনার ভোটারদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাহলে সেটি বলতে পারেন। ভোটারদের উদ্দেশ্যে বলা যে আমার ব্যালট নাম্বার হচ্ছে 86, কেন্দ্রীয় সদস্য পদ। আপনাদের সহযোগিতা, সমর্থন প্রত্যাশা করি। আপনাদের উদ্দেশ্যে একটি কথা যে লালা নিউগাইয়ের হালুনা, আমাদের অবস্থা কখনোই বদলাবে না। ইনলাম নুগাইয়ের আনফুসানা, যদি আমরা নিজেরা না বদলাই। হিয়া সুন্নাতুন ফি কাউনিনা, এটা হচ্ছে পৃথিবীর সুন্নাত, আল্লাহু কদ্দারহা, আল্লাহ এটা নির্ধারণ করেছেন। এবং আমাদের অবস্থা বদলানোর জন্য এই নির্বাচনটা একটা বড় সুযোগ। আশা করি আপনারা সেই সুযোগ কাজে লাগাবেন। যারা যোগ্য তাদেরকেই নির্বাচিত করবেন, যোগ্য প্রার্থীদেরকেই নির্বাচিত করবেন। আপনাদের ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা ডাকসু নিয়ে আলাপ করছিলাম। কেন্দ্রীয় সদস্য পদ প্রার্থী জামাল রুহানীর সাথে আমরা কথা বলছিলাম। আপনার দীর্ঘক্ষণ এই সাক্ষাৎকারটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছিলেন মানব জমিন, কারো তাবেদারি করে না।